বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রসঙ্গ আসে, তো মরহুমা খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু তার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং তিনি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার একটা ভূমিকা, এগুলি স্মরণ করা হয়েছে। আপনারা স্যার এগুলোকে কিভাবে দেখছেন? আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা মনে করি যে ভারতের এই যে আপনার তাদের যে বক্তব্য তারা দিয়েছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বক্তব্য এসেছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু একই সঙ্গে আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কে তাদের অ্যাটিটিউডটা একটু চেঞ্জ করবে, আগের মতো রাখবে না। আগে তারা পুরোপুরি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে বিভ্রান্ত হয়েছে। তাদের সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের সঙ্গে, এবং বাংলাদেশের সমস্যাগুলো কি, জনগণের সমস্যা কি, সেগুলো তাদেরকে বুঝতে হবে। বিশেষ করে আপনার আমাদের যে পানি সমস্যা আছে, সেগুলো একটা সমাধানের পথ বের করতে হবে। সীমান্তে আপনার হত্যা বন্ধ করতে হবে। এই বিষয়গুলো খুবই জরুরি। সেই সঙ্গে আপনার বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করাটাও বন্ধ করতে হবে। এটা না করলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমার মনে হয় না যে কোনো মতেই আমরা সবসময় একটা সুন্দর পথে আসবে, এটা আমার কাছে মনে হয় না। আমার পরামর্শ থাকবে ভারতের রাজনীতিবিদদের কাছে, ভারতের সরকারের কাছে, যে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলেই ভারতের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমরা ভারতের সরকারের যে ন্যারেটিভটা বা তারা যে বক্তব্য, তারা বলছেন যে তারা তারেক জিয়ার মানে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে তিনি নেতৃত্ব গ্রহণের মুহূর্তে ভারত তার দিকে মানে করমর্দনের হাত বাড়িয়ে দিয়েছে। এখন বিএনপি ভারতের প্রত্যাশা পূরণ করবে কিনা, বিশেষ করে 2001 থেকে 2006 যখন চট্টগ্রামে অস্ত্র বোঝাই ট্রাক পাওয়া গেল, বা আরো নানাবিধ ঘটনা, এবং ভারত সরকার বারে বারে অভিযোগ করে। ব্যাপারে আমি নিশ্চিত করতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি সরকার গঠন করতে পারেন, বিরোধী সরকার গঠন করতে পারেন, তাহলে ভারতের সিকিউরিটিতে কোনো সমস্যা হয় সেটা কখনোই আপনারা বাংলাদেশ করবে না। এবং আপনাদের নিরাপত্তার কোনো প্রবলেম হয় সেভেন সিস্টার্স বা অন্যান্য বিষয়গুলোতে, এটা কখনোই হবে না। এবং আমরা কখনোই চাইবো না, করতেও দেব না যে ভারত বিরোধী কোনো আপনার গোপন সংগঠন বা সেই ধরনের বিচ্ছিন্নবাদী কোনো সংগঠন বাংলাদেশের মাটিতে বেশি কার্যকলাপ করুক, সেটাও আমরা করতে দেবো না। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং ভারত আমাদের প্রতিবেশী, আমাদের সঙ্গে তাদের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলাটা আমরা যেমন চাই, তেমন ভারতের অনেক বেশি উদ্যোগী ভূমিকা পালন করতে হবে বিষয়টা। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ এবং বিএনপির মহাসচিব, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তার সঙ্গে এখন কথা বলবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনের মুখে তাদের জীবনে যে একটা রাজনৈতিক জীবনে যে একটা বড় বিপর্যয় ঘটে গেল বেগম খালেদা জিয়ার প্রয়াণে, এই সব বিষয় এবং ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক, আগামী দিনে তারা সরকার গড়তে যাচ্ছে বলে অধিকাংশ মানুষ বিশ্বাস করছে। তো মিস্টার আলমগীর, আপনাকে দ্য ওয়ালের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমি জানি আপনি বাংলাদেশের একজন ব্যস্ততম রাজনীতিবিদ। তো আমি প্রথমেই আপনাকে একটু মানে যে প্রশ্নটি করতে চাই যে মাননীয় তারেক জিয়া তিনি মানে বিএনপির কার্যভার গ্রহণ করেছেন এবং এই সন্ধিক্ষণে মরহুমা খালেদা জিয়া তিনি এখন আপনাদের পাশে নেই। তো বিএনপির রাজনীতি এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় আছে এবং আগামী নিকট ভবিষ্যতে ঠিক কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বিএনপিকে হাত মানে আশ্রয় করে? ধন্যবাদ আপনাকে। আমাদের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নিঃসন্দেহে গোটা জাতি আজকে শোকে মুহ্যমান। এবং এটা যে অভাব, যে তার চলে যাওয়াতে যে অভাবটা হলো, এই শূন্যতাটা সৃষ্টি হলো, এই শূন্যতা পূরণ করা খুবই কঠিন। কিন্তু একই সঙ্গে তার এই চলে যাওয়ার ফলে যে সিম্প্যাথি সমগ্র জাতির মধ্যে তৈরি হয়েছে, এই সিম্প্যাথিটা নিঃসন্দেহে বিএনপি কে আগামী নির্বাচনে অনেক সাহায্য করবে। স্যার, আমি একটুখানি আপনাকে থামাচ্ছি। আপনি একটা ভালো পয়েন্ট বললেন। আমাদের এখানে শ্রীমতী গান্ধী যখন 1984 সালে তার আকস্মিকভাবে দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন, তারপর কংগ্রেস 414টি আসনে জিতেছিল। তখন একটি কথা ছিল যে ইন্দিরা হাওয়া, এবং বিরোধীরা বলেছিলেন যে মৃত ইন্দিরা মানে জীবিত ইন্দিরার থেকেও ভয়ঙ্কর বিরোধীদের জন্য। আপনার কি মনে হয় যে খালেদা জিয়ার জানাজায় আমরা যা দেখলাম, যে লাখ লাখ মানুষ যেভাবে তাকে শ্রদ্ধা জানাতে নামলেন এবং বাংলাদেশের বহু জায়গায় অর্থনৈতিক কর্মকাণ্ডও অচল ছিল, আমরা শুনছিলাম যে দোকানপাট বন্ধ রেখে মানুষ শোক এবং শ্রদ্ধা জানিয়েছেন,
আপনার কি মনে হয় যে ওই সদ্য প্রয়াত মরহুমা খালেদা জিয়া তার প্রভাব ভোট বাক্সে বিরোধীদের একেবারে নিশ্চিহ্ন করে দেবে? না, নিশ্চিহ্ন করবে কিনা জানি না, তবে নিঃসন্দেহে বিরাট একটা প্রভাব ফেলবে। একটা বাস্তব সত্য যেটা, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে যখন মানুষ মূল্যায়ন করে, তারা মূল্যায়ন করে যে তার রাজনীতিতে সক্রিয়ভাবে আসার পর থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি রাজনীতিতে অত্যন্ত সৎ ছিলেন এবং তার প্রভাবটা ছিল অত্যন্ত বেশি। তিনি আপাদমস্তক একজন ডেমোক্রেট ছিলেন, গণতন্ত্রে বিশ্বাস করতেন, গণতন্ত্রের জন্যই তিনি লড়াই করে গেছেন, ভোটের অধিকারের জন্য, মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য তিনি কাজ করেন। যখন তিনি সরকারে ছিলেন তখন তিনি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন। বিশেষ করে আমাদের মেয়েদের পড়াশোনার জন্য তিনি যে কাজগুলো করে গিয়েছেন সেটা যুগান্তকারী। এখানে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের অবৈতনিক লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন, যার ফলে আজকে বাংলাদেশে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে। ঠিক স্যার, আমি একটা বিষয় বলতে চাই যে আপনাদের নতুন নেতৃত্ব, যদিও তারেক জিয়া অনেক বছর ধরেই বা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, তবু এখন সরকারিভাবে যেহেতু খালেদা জিয়া প্রয়াত, ফলে তারেক জিয়াই এখন পার্টির চেয়ারম্যান, তো আপনারা ওনার নেতৃত্বে বিএনপিকে ঠিক কোন পথে নিয়ে যেতে চাইছেন এবং কি আপনাদের পরিকল্পনা, বা উনি কিভাবে বাংলাদেশকে শেপ দেবেন? আপনি নিশ্চয়ই খবর রাখেন যে তারেক রহমান সাহেব যখন আপনি নির্বাচিত হন, মিথ্যা মামলায় বিভিন্ন ভাবে 2008 রাজ্যে অবস্থান করছিলেন, তখন থেকেই তিনি প্রথম থেকে, বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন মিথ্যা মামলায় জেলে নিয়ে যাওয়া হয় 2018 সালে, তারপর থেকে কিন্তু তারেক রহমান সাহেবই দলকে নেতৃত্ব দিচ্ছেন নির্বাসিত অবস্থা থেকেই, ফ্রম এক্সাইল। আমরা এখানে যারা বাংলাদেশে যারা ছিলাম নেতৃত্বে, আমরা যৌথভাবে তার সঙ্গে তাকে তার নেতৃত্বকে সামনে নিয়েই কিন্তু আমরা গিয়েছি। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে 31 দফা আমরা একটা দিয়েছিলাম 2023 সালে আন্দোলন সংগ্রামের মুখে, এই 31 দফার মধ্যে কিন্তু আজকে বাংলাদেশে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার গুলো করেছে, আপনার সংস্কার কমিশনের মধ্য দিয়ে, তার সবগুলোই আছে এখানে। যেমন আমাদের এখন আপনার যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়েছে, জুডিশিয়ারি একদম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আপনার প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি নির্বাচিত হতে পারবেন না, এবং অন্যান্য অনেকগুলো আপনার রাজনৈতিক বিষয়, সাংবিধানিক বিষয়ে নিষ্পত্তি হয়েছে, এবং সেগুলো সমস্ত দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা করে করা হয়েছে। সুতরাং এই বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি, এবং সেগুলো সবই তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল একটা নেতৃত্ব দিয়েছে, এবং আমরা অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্ব তারা মেনে নেবে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে যাকে তারা মনে করবেন যে এখানে নেতৃত্ব দিতে যোগ্য, তিনি হচ্ছেন তারেক রহমান। স্যার, আমি আরেকটি প্রশ্ন করছি যে আপনারা অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল তার পরে পরেই বলেছিলেন যে পরবর্তী মানে নির্বাচনটি দ্রুত হোক এবং আপনারা জাতীয় সরকার গঠনেও আপনাদের কোনো আপত্তি নেই। আমরা দেখলাম যে খালেদা জিয়া প্রয়াত হওয়ার পর শফিকুর রহমান তিনি আপনাদের সঙ্গে মিট করেছেন এবং তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জামাত নেতা বলেছেন যে তারা জাতীয় সরকার চান, যদিও তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই বিষয়টিকে বিএনপি কিভাবে দেখছে? তারা কি জাতীয় সরকার গঠনের ব্যাপারে প্রস্তুত? আমি একটা কথা বলি আপনাকে, আপনি যে ফলো করে থাকেন বাংলাদেশের রাজনীতি, তাহলে দেখবেন আমরা যখন আমরা আন্দোলন শুরু করি বিগত সরকারের বিরুদ্ধে, তখন আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছিলাম, অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা আমাদের সঙ্গে একই রকম প্রোগ্রাম আমরা একসাথে করছিলাম, এবং সেখানে কিন্তু জামাত ইসলাম ছিল না। জামাত ইসলাম তারা নিজেরা নিজেদের মতো করে কাজ করেছেন, আমরা আমাদের মতো কাজ করছি। তখন আমরা বলেছি যে যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে এবং যারা নির্বাচনে আসবে তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, আমাদের চেয়ারম্যান বলেছেন। সেখানে কিন্তু সার্বজনীন বা সর্বদলীয় কোন সরকারের কথা বলা হয়, খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এটা যারা যুগপৎ আন্দোলন করছে। তার মানে স্যার আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তার মানে স্যার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে এলে বিএনপির নেতৃত্বে তার সহযোগী দলগুলিকে নিয়ে আপনারা সরকার করবেন, মানে সেই এক্স্যাক্টলি, মানে
মানে আপনি বলছেন যে জামাতের বা ধারণা বা কনসেপ্ট অনুযায়ী কোনো জাতীয় সরকারের কথা আপনারা বলেন? এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি, আমরা এই ধরনের কোনো কথা বলি, আমরা এইভাবে চিন্তাও করি। স্যার আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আপনারা বলেন যে তিনি বহুদলীয় গণতন্ত্রের মানে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে। বেগম খালেদা জিয়া, তাকে বলা হয় যে তিনি সংসদীয় গণতন্ত্রকে আবার মানে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। স্যার এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে যখন আবার আপনাদের মানে মানে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, মানে আপনাদের জন্মকালীন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারা নির্বাচনে নেই। স্যার আপনি বাংলাদেশের একজন প্রবীণ মানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, তো আপনি তখন দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন গণতন্ত্র রক্ষার জন্য। তো এই পরিস্থিতিটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কার্যক্রম এবং তাদের নির্বাচনী নিবন্ধন বাতিল করা হয়েছে, এরকম একটা নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে? ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগ গত 15 বছরে এই টার্ন ইন্টু এ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি, এবং এই বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা এবং দুর্নীতিকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আওয়ামী লীগের হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ করেছে। যার ফলে এই দেশের মানুষের একটা প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। বিশেষ করে শেষের দিকে জুলাই আন্দোলন যখন শুরু হয়, তখন আপনার এই ছাত্র জনতার উপরে নির্বিচারে একটা গণহত্যা চালানো হয়েছে। প্রায় 2000-এর মতো ছাত্র, শ্রমিক, জনতা তারা শহীদ হয়েছেন। এই বিষয়টা এই দেশের মানুষ মেনে নিতে পারে না, যে কারণে আওয়ামী লীগের প্রতি একটা প্রচন্ড ঘৃণা তৈরি হয়েছে মানুষের। সেই অবস্থার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়েই তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল, এবং তার ফলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। এটা আওয়ামী লীগের নিজের কারণেই হচ্ছে না। তো সুতরাং স্যার আমরা কিন্তু আমি একটু বলে নেই। হ্যাঁ স্যার, আমরা মনে করি যে আওয়ামী লীগ শুড ট্রাই টু রেকটিফাই ইটসেলফ। তারা পরিবর্তিত হওয়া দরকার। পরিবর্তিত হয়ে তারা যে রাজনীতি করতে চায়, ভবিষ্যতে তারা যেন এই বিষয়গুলোকে বাদ দিয়ে অন্যায় স্বীকার করে ক্ষমা চেয়ে জনগণের সামনে আসে। একটা বিশুদ্ধ আওয়ামী লীগের কনসেপ্ট আছে যে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক। বিশুদ্ধ আওয়ামী লীগ তো আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, না, আমরা তো আওয়ামী লীগ বিশুদ্ধ আওয়ামী লীগ আমরা সামনে কোনোদিন দেখতে পাচ্ছি না। আমাদের সামনে তো সেই ধরনের কোনো কিছু নাই। আপনার কি মনে হয় যে হাসিনাকে পরিবর্তন করাটা ইনডিসপেন্সিবল, মানে তাকে রেখে আওয়ামী লীগের রিভাইভাল সম্ভব না? আওয়ামী লীগ কোনো মতে এগোতে পারবে। হাসিনা তাদের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা। মানে উনি একসময় সম্পদ ছিলেন, হাসিনা এবং তার অ্যাসোসিয়েট। মানে আপনি বলছেন যে শেখ পরিবার এবং হাসিনা একটা সময় সম্পদ ছিলেন, এখন তারা আওয়ামী লীগের বোঝা হয়ে গিয়েছেন, এটাই আপনি বলতে চাইছেন? অবশ্যই। কারণটা হচ্ছে যে তারা যে হারে আপনার অন্যায়, অত্যাচার, নির্যাতন দেশের মানুষের উপর চালিয়েছে, অন্যদিকে গণতন্ত্রকে হত্যা করেছে, অন্যদিকে লুটপাট করেছে, এইটাই মানুষ এখন কোনো মতেই মেনে নিতে রাজি না। কিন্তু স্যার আমি একটা কথা বলি আপনাকেই, স্যার স্মরণ করিয়ে দিই, যখন অন্তর্বর্তী সরকারের গোড়ার দিকে আপনারা কিন্তু বলেছিলেন, আপনিও বলেছিলেন যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নই, সেটা জনগণ নির্বাচনে যা করার করবে। এখন সেই দল তো প্রমাণিত হয়েছে যে সেই দল বাংলাদেশে সবচেয়ে আপনার ক্ষতির কারণ। সেই দল বাংলাদেশে রাজনীতি করলে, আপনার তাৎক্ষণিকভাবে রাজনীতি করলে বাংলাদেশের রাজনীতি কখনোই সঠিক পথে আসবে না। এবং সেই কারণেই এই দলটিকে আপনার যে পরে নিষিদ্ধ করার পরে আমরা সেই জন্য আর কোনো কথা বলিনি। পূর্বে অবশ্যই নীতিগতভাবে আমরা মনে করেছি যে সকলের অংশগ্রহণ করা উচিত, কিন্তু আওয়ামী লীগ সেটা প্রমাণ করতে পারে। স্যার এবারে একটুখানি ভারত প্রসঙ্গে আসি, মানে বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রসঙ্গ আসে তো মরহুমা খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু তার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং তিনি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার একটা ভূমিকা, এগুলি স্মরণ করা হয়েছে। আপনারা স্যার এগুলোকে কিভাবে দেখছেন? আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা মনে করি যে ভারতের এই যে আপনার তাদের যে বক্তব্য তারা দিয়েছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বক্তব্য এসেছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু একই সঙ্গে আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কে তাদের অ্যাটিটিউডটা একটু চেঞ্জ করবে, আগের মতো রাখবে না। আগে তারা পুরোপুরি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে বিভ্রান্ত হয়েছে। তাদের সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের সঙ্গে, এবং বাংলাদেশের সমস্যাগুলো কি, জনগণের সমস্যা কি, সেগুলো তাদেরকে বুঝতে হবে। বিশেষ করে আপনার আমাদের যে পানি সমস্যা আছে, সেগুলো একটা সমাধানের পথ বের করতে হবে। সীমান্তে আপনার হত্যা বন্ধ করতে হবে। এই বিষয়গুলো খুবই জরুরি। সেই সঙ্গে আপনার বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে
হস্তক্ষেপ করাটাও বন্ধ করতে হবে। এটা না করলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমার মনে হয় না যে কোনো মতেই আমরা সবসময় একটা সুন্দর পথে আসবে, এটা আমার কাছে মনে হয় না। আমার পরামর্শ থাকবে ভারতের রাজনীতিবিদদের কাছে, ভারতের সরকারের কাছে, যে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলেই ভারতের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমরা ভারতের সরকারের যে ন্যারেটিভটা বা তারা যে বক্তব্য, তারা বলছেন যে তারা তারেক জিয়ার মানে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে তিনি নেতৃত্ব গ্রহণের মুহূর্তে ভারত তার দিকে মানে করমর্দনের হাত বাড়িয়ে দিয়েছে। এখন বিএনপি ভারতের প্রত্যাশা পূরণ করবে কিনা, বিশেষ করে 2001 থেকে 2006 যখন চট্টগ্রামে অস্ত্র বোঝাই ট্রাক পাওয়া গেল বা আরো নানাবিধ ঘটনা, এবং ভারত সরকার বারে বারে অভিযোগ করে। ব্যাপারে আমি নিশ্চিত করতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি সরকার গঠন করতে পারেন, বিএনপি সরকার গঠন করতে পারেন, তাহলে ভারতের সিকিউরিটিতে কোনো সমস্যা হয় সেটা কখনোই আপনারা বাংলাদেশ করবে না। এবং আপনাদের নিরাপত্তার কোনো প্রবলেম হয় সেভেন সিস্টার্স বা অন্যান্য বিষয়গুলোতে, এটা কখনোই হবে না। এবং আমরা কখনোই চাইবো না, করতেও দেবো না যে ভারত বিরোধী কোনো আপনার গোপন সংগঠন বা সেই ধরনের বিচ্ছিন্নবাদী কোনো সংগঠন বাংলাদেশের মাটিতে বেশি কার্যকলাপ করুক, সেটাও আমরা করতে দেবো না। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং ভারত আমাদের প্রতিবেশী, আমাদের সঙ্গে তাদের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলাটা আমরা যেমন চাই, তার ভারতের অনেক বেশি উদ্যোগী ভূমিকা পালন করতে হবে বিষয়টা। শেষ প্রশ্ন স্যার, যে আমাদের দেশেই একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আবার ভারত বাংলাদেশের একটা অস্থিরতা তৈরি হলো। মুস্তাফিজুর রহমান, তিনি একজন ক্রিকেটার, তাকে ভারতে টিমে খেলতে দেওয়া হলো না আর কি। তো এই বিষয়টা নিশ্চয়ই বাংলাদেশের মানুষকেও অস্থির করেছে। আমরা ভারতের কাছে এটা আশা করি না, এই জন্য যে আপনার এতটা আপনার এই কি বলবো বর্ণবাদী হওয়া, এতটা আপনার এখানে যেটা বলা হচ্ছে আপনার যে হিন্দুত্ববাদকে চরম প্রশ্রয় দিয়ে আপনি আপনার মুস্তাফিজুর রহমানের মতো একজন ভালো ক্রিকেটার, তার যেটা হয়ে গেছে তাকে নিয়েছে, তাকে বাদ দেওয়ার মানে কি? তারা বাংলাদেশকে বাদ দেওয়া, এটা আমাদের কাছে খুবই অপমানজনক মনে হয়েছে। এটা আমরা বাংলাদেশের মানুষ এটা কিন্তু মেনে নিতে পারছে না, বিশেষ করে ইয়াং জেনারেশন তো একেবারেই মেনে নিতে পারছে না। আপনাদের একটা জিনিস আপনার সরকারকে বলা দরকার যে দে শুড ট্রাই টু ফিল দ্য পালস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। এটা না করলে তো ভুল হবে সবসময়। ঠিক স্যার, এই যে এবার যেটা হয়েছে আপনি চিন্তা করে দেখেন, এটা ভারত বুঝতেই পারেনি যে ভেতরে ভেতরে এত আপনার ভারত বিরোধিতা হয়েছে, ভেতরে ভেতরে এত আওয়ামী বিরোধিতা হয়েছে, এবং সেই কারণে অথচ তারা পুরো সমর্থন দিয়ে গেছেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে। আওয়ামী লীগ টার্ন ইনটু এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। এটা তো আপনার ভারতের কাছ থেকে তো মানুষ আশা করে যে তারা গণতন্ত্রকে আপনার সমর্থন করবে, এটাই ঘটনা। এখন স্যার মানে আওয়ামী লীগের মানুষ যারা সমর্থক যারা দেশে আছেন, তাদের নিরাপত্তার প্রশ্নটি সামনে আসছে, যেহেতু তাদের দল নির্বাচনে আসছে না। এখন পর্যন্ত তারা তো নিরাপদেই আছেন। মাঝখানে কতগুলো ঘটনা ঘটেছে যেগুলোর জন্য আপনার আবার অবিশ্বাস তৈরি হয়েছে একটু। এই যে আপনার আমাদের উসমান হাদির এটা আপনার একেবারেই আপনার গোটা দেশকে আলোড়িত করেছে এবং এটা সন্দেহ সৃষ্টি হয়েছে। যেমন আপনার ভারতে বসে হাসিনা আপনার বক্তব্য রাখেন, তিনি ইউটিউবে কথা বলছেন, ফেসবুকে কথা বলছেন, যেটা বাংলাদেশে আপনার অস্থিরতা সৃষ্টি করছে, উস্কানি দিচ্ছে, সন্ত্রাসের দিকে উস্কানি দিচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না, এটা ভারত সরকার উচিত এটা বন্ধ করা। কিন্তু আরেকটা প্রশ্ন, যে ওনার যে সাজা যেটা হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। আপনারা যখন সরকার গড়বেন তখন কি উনি যাতে ন্যায় বিচার পান সেটাও কি আপনারা এনশিওর করবেন? না, ন্যায় বিচার তো হয়েছে। আমরা এটাকে এই বিচারকে তো আমরা সবসময় বলেছি যে এটা আপনার সবাই এসে দেখতে পারে, তারা প্রকাশ্য বিচার করেছে, ন্যায় বিচারের প্রশ্ন উঠছে। আপনার এখানে ন্যায় বিচার হয়নি এ কথা কিন্তু বাংলাদেশে কেউ বলেনি, নোবডি, এবং বাইরেও কেউ বলেনি ন্যায় বিচার হয়নি। একদম সঠিকভাবে বিচার হয়েছে, এবং উনি যে অপরাধ করেছেন সেই অপরাধগুলোর তো আরো বেশি আপনার ঘটনা আছে, আরো অনেক। আমি চিন্তা করতে পারি যে 15 বছর ধরে এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম করা, এটা বাংলাদেশে কোনোদিন ছিল না। সি ইন্ট্রোডিউসড ইট। তিনি আমাদের বড় বড় নেতাদেরকে পর্যন্ত গুম করে ফেলতেছেন। এখানে ইলিয়াস আলী, পারভেজ, তারপরে আমাদের কমিশনার চৌধুরী আলম, এদেরকে গুম করে ফেলেছেন। প্রায় 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? উনার প্রতি সহানুভূতির তো কোনো কারণই নেই। শি শুড বি ট্রাইড। মানবাধিকার মানে মানব যেটাকে আমরা বলি যে আপনার হিউম্যান রাইটস এর ভায়োলেশন চরম পর্যায়ে করেছেন উনি।
এটা তো আমরা তার কাছ থেকে আশা করিনি। স্যার আরেকটা বিষয়, আমি একটু আপনার আগের উত্তরে ফিরে যাই। সাম্প্রতিক অতীতে বাংলাদেশের অভ্যন্তর থেকে যেমন প্রচুর ইয়ে হয়েছে সেভেন সিস্টার্স নিয়ে, আমাদের এখান থেকেও হয়নি তা বলবো না, এখান থেকেও দাবি উঠেছে চট্টগ্রামকে ভারতের অংশ করে নিতে হবে, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমরা সেটা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের তরফে সেগুলিকে দমন করা, অস্থিরতা দমনের চেষ্টা আমি দেখিনি। আপনি একটা প্রতিশ্রুতি বা একটা অঙ্গীকার করলেন যে সেভেন সিস্টার্স নিয়ে আপনাদের কোনো বিশেষ অবস্থান নেই, কিন্তু আমরা বাংলাদেশের অভ্যন্তর থেকে কিন্তু এই প্রসঙ্গটা দেখতে পাচ্ছি। সো বিএনপির তাহলে অবস্থান, বক্তৃতায় কিছু কিছু আপনার উগ্রবাদীরা যদি কিছু আপনার পলিটিক্স যারা বলতে পারে, কিন্তু অন্যের জমিতে, অন্যের ভূমিতে, অন্য দেশের আপনার জায়গায় নিয়ে আমরা সবসময় আপোষ করে এসেছি। আমরা আমাদের জমি, আমাদের ভূখণ্ড নিয়ে আমরা আছি, অন্যের ভূখণ্ডে তো আমরা সমস্যা তৈরি করার কোনো আপনার যৌক্তিকতা নেই, আমরা সেটা কোনোদিন সমর্থন করি না। আচ্ছা, তো আমি আরেকটা বিষয় আপনাকে একটু জানতে চাইছিলাম, শেষ করতে হবে। হ্যাঁ স্যার, আমি জাস্ট শেষ যে মানে বিএনপি কে নিয়ে বাংলাদেশের এই যে দীর্ঘদিনের রাজনীতি, তাতে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলকে নিয়ে ভারতকে কেন্দ্র করে অনেক বিতর্ক আছে। আপনি জাস্ট আমাকে যদি বলেন যে এই জাতীয় সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে সেটা আওয়ামী লীগ মুক্ত, এবং অনেকে আশঙ্কা করছে যে সেটা একটা ভারত বিরোধী মঞ্চ হতে যাচ্ছে 300 সদস্য। ভুল ধারণা আপনার, এখানেই সমস্যাটা। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেটা হচ্ছে একটা আপনার লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সেন্ট্রিস্ট রাইট পার্টি। এটাকে এই দলটি যতই বিকশিত হবে ততই আপনার উগ্রবাদ পরাজিত হবে, ততই আপনার এই যে আপনার আমরা যেটা বলি যে গণতান্ত্রিক বিরোধীরা পরাজিত হবে। গণতন্ত্রকে নিজের মতো করে চলতে দিলে আপনার উগ্রবাদ প্রশ্রয় পাবে না। বিএনপি একমাত্র দল যে সবাইকে কন্টেইন করতে পারে এবং সেখানে লিবারেল ডেমোক্রেসিকে তারা এস্টাবলিশ করতে পারে। সুতরাং বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিশ্চিত যে বাংলাদেশে গণতন্ত্রের একটা সুবাতাস বইবে। ইট উইল টেক টাইম, কিন্তু একটা ডেমোক্রেটিক কালচার তৈরি হবে, একটা ডেমোক্রেটিক স্টেট নির্মাণ হবে, এবং সেই ক্ষেত্রে নিঃসন্দেহে সকল ধর্মের, সকল মতের যে আপনার সহ